নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু চাষি তপন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব যে আমন ধানের প্রথম যে চাপান সার, আর এই প্রথম চাপান সারটার উপরে নির্ভর করছে আপনি ফলন কতটা পেতে পারেন। তো তার জন্য বন্ধুরা, আমরা যে যে সারগুলি ব্যবহার করব সেগুলো আপনাদের সঙ্গে এক করে আলোচনা করব এবং প্রত্যেকটার সারের নির্বাচন যেটা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় সেই সারগুলো নিয়ে আমি কিছু বিশ্লেষণ করব। বন্ধুরা, এই জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিটি আজকে রোয়া হয়ে গেল 17 দিন। তো এই 17 দিনে আমরা কি কি পরিচর্যা করেছি সেটা হচ্ছে যে আমরা 17 দিন যে পরিচর্যা, এই পরিচর্যার মধ্যে আমরা কিন্তু আগাছানাশক প্রয়োগ করেছিলাম মাঝখানে এবং একটা কীটনাশক প্রয়োগ করেছিলাম। কীটনাশকটি হচ্ছে এই আপনার যেটা আছে প্রফেক্স সুপার, প্রফিনোফস এবং সাইপারমেথ্রিন 30 ml করে নিয়েছিলাম, যাতে না ওপরে যে ফড়িংগুলো পাতা কেটে দেয় আর ছোটো ছোটো লাদা পোকার যে লার্ভাগুলো সেগুলো যাতে না হয়, সেগুলো যাতে মারা যায়, তার জন্য কিন্তু আমি প্রফেক্স সুপার ব্যবহার করেছিলাম। আর তার আগে যে আগাছানাশক ব্যবহার করেছিলাম, সেই আগাছানাশকের জন্য আমি প্রিডিলাক্লোর নিয়েছিলাম, আপনাদের এর আগে ভিডিওতে আমিও জানিয়েছি। তো সেই জন্য জমিতে কোনো আগাছা নেই, পরিষ্কার। আর যে সমস্ত চাষি বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে একটা অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং অল বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, চাষির কাছ থেকে নিত্য নতুন জ্ঞান বা নিত্য নতুন শিক্ষা এবং নিত্য নতুন টেকনিক এগুলোকে হাতে নাতে শেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে থাকুন এবং চাষবাসকে উন্নত মাত্রায় নিয়ে যান। তো শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওটি। এই চাপান সারের যে সারগুলির কথা বলবো সেগুলো এক করে আমরা আলোচনা করে নিচ্ছি। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটিকে। না বন্ধুরা, আপনারা এই সার ব্যবস্থাপনায় চাষ করলে আপনাদের পাশ কাঠির সংখ্যা 55 থেকে 60টি পর্যন্ত হবে। বন্ধুরা, 55 থেকে 60টি পর্যন্ত হবে। তো আপনাদের দেখাবো যে ধান গাছের গুছিগুলো এখন এই পর্যায়ে কত করে এসছে। এই ধান গাছের গুছিগুলো দেখতে পাচ্ছেন, এখানে 18 থেকে 22টা করে এই মুহূর্তে ধানের গুছি এসছে। চাপান সারটা প্রয়োগ করব, তারপরে কিন্তু প্রয়োজনীয় উপাদান পেয়ে যাবে। তো সেটা পাওয়ার পরেই কিন্তু গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি একটা মোটা গুছি ধারণ করবে, যেখানে পাশ কাঠির সংখ্যা আপনার অনেক অনেক হবে। তো বন্ধুরা, সাবধান থাকবেন, অতিরিক্ত সার ব্যবহার করে ফেলবেন না। বিশেষ করে নাইট্রোজেন সারটা আপনারা কিন্তু একবারই দেবেন না। আপনি আমন চাষের জন্য পুরো চাষটার জন্য কিন্তু আপনারা 22 থেকে 25 কেজির মধ্যে, 25 কেজিও যাওয়া যাবে না, 20 থেকে 22 কেজির মধ্যে কিন্তু নাইট্রোজেন সার ব্যবহার করতে পারেন, এর বেশি নয়। এটা হচ্ছে 33 শতকে। সেই সারটাকে কিন্তু আপনারা ভেঙে ভেঙে ব্যবহার করবেন। কারণ আগাছার সঙ্গে দিলেন 5 কেজি, প্রথম যে চাপান সার এর সঙ্গে দিলেন 10 কেজি, 15 কেজি হলো, আর বাকি থাকলো 5 থেকে 7 কেজি। এটা কিন্তু আপনি দ্বিতীয় চাপান সার এবং থোড় চাপান সারের সঙ্গে কিন্তু আপনারা দিতে পারবেন। এর বেশি কিন্তু আপনারা নাইট্রোজেন ব্যবহার করবেন না। পটাশ যদি একটু কম বেশি হয়ে যায় কোনো অসুবিধা নেই, গাছ সেটা খেয়ে নেবে। কিন্তু নাইট্রোজেন অতিরিক্ত হয়ে গেলে কিন্তু আমন ধান প্রচুর বৃদ্ধি ঘটবে, বৃদ্ধি করার পর লম্বা হয়ে যাবে, ধান ভালো হবে না, কিন্তু আর একটু ঝড়ো ঝাপটা হাওয়া হলে কিন্তু শুয়ে পড়বে। আর এরপর আরেকটা কী ক্ষতি হতে পারে, যেটা আপনার হচ্ছে শোষক পোকা, আমরা যেটাকে কারেন্ট পোকা বলে থাকি, এর কিন্তু প্রচুর পরিমাণে উপদ্রব বেড়ে যাবে। বন্ধুরা, আমরা যে সারগুলি ব্যবহার করব এই আমন ধানের প্রথম চাপান সারে, তার জন্য আমরা প্রথম যে উপাদানগুলি নিয়ে নেব সেটা হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে পটাশ। নাইট্রোজেন আমরা ব্যবহার করে থাকবো এখানে কত কেজি, এখানে ব্যবহার করব আমরা 10 কেজি, এবং পটাশ নেব 10 কেজি। এবং এর সঙ্গে আমরা যে উপাদানগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে জিঙ্ক সালফেট, যেটা 33% জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, অর্থাৎ এখানে 33% জিঙ্ক রয়েছে এবং 15% রয়েছে আপনার সালফার। এরা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এই দুটি। আর জিঙ্ক কী করে, গাছের ক্লোরোফিল গঠনে সাহায্য করে, গাছের যে বিভিন্ন রকম উৎসেচক থাকে অর্থাৎ যেগুলো এনজাইম, সেই এনজাইমগুলোকে কিন্তু এই জিঙ্ক সক্রিয় রাখে। আর এই এনজাইমগুলো সক্রিয় থাকলে কিন্তু উদ্ভিদের প্রোটিন গঠন হয়। আর এই সালফার কী করে, সালফার শেকড়ের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। কি বলা যায়, গাছের যে শেকড়, যে খাওয়ার সংগ্রহকারী শেকড় যেগুলো হচ্ছে শাখা রুট, সেগুলোর প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি করে, যার ফলে মাটি যে থাকা খাদ্য কণাগুলো যেগুলো গাছ গ্রহণ করতে পারছে না, সেগুলো কিন্তু সুন্দরভাবে গাছ গ্রহণ করতে পারে এবং গাছের বৃদ্ধি হয়। আর
এরপরে আমরা যে উপাদানটি নেব সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে ম্যাগনেসিয়াম রয়েছে 9.5% এবং সালফার যেটা রয়েছে আপনার 12%। আর এই ম্যাগনেসিয়ামের কাজ হচ্ছে ক্লোরোফিল গঠনে সাহায্য করা, যাতে পাতা যত বেশি ক্লোরোফিল থাকবে তত বেশি গাছ কিন্তু খাবার তৈরি করতে পারবে। আর গাছ খাবার তৈরি করতে পারলে কিন্তু গাছের বৃদ্ধিটা খুব ভালো হবে। আর সালফার আগেই বলেছি, এখানে সালফার 12% রয়েছে। সালফারের কাজ হলো গাছের শেকড়গুলোকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করা। আর এরপরে যে উপাদানটি আমরা নেব সেটা হচ্ছে অনুখাদ্য। এই অনুখাদ্যের মধ্যে 11টি মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্য রয়েছে, সেটা হচ্ছে টাটা স্টিলের ধুরভি গোল্ড। এই ধুরভি গোল্ড আমরা ব্যবহার করে নেব 3 কেজি 33 শতকের জন্য। আর বন্ধুরা এরপরে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে দানাদার কীটনাশক। এই ধান গাছে সবচেয়ে ক্ষতিকর যে একটা পোকা সেটা হচ্ছে লেদা পোকা, মাজরা পোকা। এই মাজরা পোকাগুলোকে দমন করে রাখার জন্য কিন্তু আমরা কিন্তু এই চাপান সারের সঙ্গে কিন্তু কি বলা যায়, এটা দানাদার কীটনাশক, সেটা কিন্তু আমরা ব্যবহার করব। এই দানাদার কীটনাশকের জন্য আমরা কি ব্যবহার করতে পারি, ব্যারোজ ব্যবহার করতে পারি, আদামা কোম্পানির বা এফএমসি কোম্পানির ফ্যাটেরা ব্যবহার করতে পারি, বা সিনজেন্টা কোম্পানির ভিটাকো ব্যবহার করতে পারি, বা উইলউড কোম্পানির এক্সোটিকা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা আপনাদের এখানে একটা কথা বলে দিই, আপনারা যেটা ব্যবহার করবেন সেটা কিন্তু খেয়াল রাখবেন। আর এই তিনটেরই পরিমাণ গড়ে 1 থেকে 1.5 কেজি মতো ব্যবহার করতে পারেন পার 33 শতকের জন্য। 2 কেজি ব্যবহার করলে কী হয়, খরচ হয়ে যায়, আপনারা সেটা না ব্যবহার করাই ভালো। আপনারা এই দানাদার কীটনাশকগুলো আপনারা 1.5 কেজি পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো এই 4টে দানাদার কীটনাশকের কথা বললাম, আপনারা যেটা ব্যবহার করবেন সেটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, কারণ এরপরে যখন আপনি তরল কীটনাশক স্প্রে করবেন তখন কিন্তু আমি আপনাদের বলবো কেন বলেছিলাম এই যে কীটনাশকটা ব্যবহার করছি সেটাকে মনে রাখতে। আর বন্ধুরা একটা সাবধানতা বলে রাখি, আপনারা যদি জিঙ্ক সালফেট প্রয়োগ করছেন তাহলে কিন্তু এখানে ফসফরাস ঘটিত কোনো সার ব্যবহার করবেন না। যেমন এসএসপি, 10-26, ডিএপি, এগুলোর মধ্যে কিন্তু ফসফরাস রয়েছে, তাই আমি কিন্তু এই দানা সারগুলো ব্যবহার করিনি। কারণ একটাই, জিঙ্ক সালফেট। এই জিঙ্ক সালফেটের জন্যই কিন্তু আমি কোনো দানাদার সার ব্যবহার করিনি। আর আপনাদের যদি জিঙ্ক সালফেট বা দানাদার সারকে এড়িয়ে যেতে হয় বা ফসফরাস ঘটিত সারকে এড়িয়ে যেতে হয়, তাহলে কিন্তু আপনারা জিঙ্ক সালফেটটা কিন্তু যখন আগাছানাশক প্রয়োগ করেছিলেন তখন কিন্তু ইউরিয়ার সঙ্গে প্রয়োগ করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার চাপান সারের সঙ্গে কিন্তু 10-26 বা ডিএপি বা গ্রোমোর যে সারগুলো রয়েছে 28-28, ডিএপির ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা 10-26 যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো যদি আপনারা জিঙ্ক সালফেট আগাছানাশকের সঙ্গে ব্যবহার করে দিয়েছেন তাহলে কিন্তু এখন এই ফসফরাস ঘটিত সার ব্যবহার করতে পারেন, নাহলে কিন্তু এখানে একদমই ব্যবহার করবেন না। কারণ বলে দিই বন্ধুরা, ফসফরাসের সঙ্গে বা আপনারা যদি এসএসপি নেন, এখানে ফসফরাস এবং ক্যালসিয়াম রয়েছে, এর সঙ্গে জিঙ্ক বিক্রিয়া করে এক ধরনের কঠিন উপাদান তৈরি করে, যা কিন্তু গাছ গ্রহণ করতে পারে না। তো এগুলো থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন। অতিরিক্ত সার কিন্তু ব্যবহার করতে যাবেন, আপনারা কম দিন 3বার বা 2বার 3বার করে দেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন একটা, আর যদি কিছু জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কীটনাশক নিয়ে।